নগরবাড়ি শহরের কাছে ছিল একটি ছোট্ট গ্রাম সোনাপুর। সেই গ্রামে থাকত দুই বোন। বড় বোন রূপা স্বামী করিম আর ছোট ছেলে রনিকে নিয়ে দিনমজুরের কাজ করে কোনো মতে জীবন চালাত। আর ছোট বোন নীলু, সে থাকত এক বিশাল দালানে, অর্থ সম্পদে ভরপুর জীবন তার। নীলু তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সে তার সব ধনী বন্ধু ও আত্মীয়দের ডাকল। সেদিন সকাল থেকে নীলুর বাড়িতে জমজমাট সাজসজ্জা, দামি গাড়ি আসা যাওয়া করছে এবং বিদেশি খাবারের সুগন্ধে চারপাশ ম ম করছে। নীলুর বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছে। তুমি কি রূপা আপাকে ডেকেছো? ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে। আমি জানি সে খুশি হবে। আচ্ছা শোনো, তুমি বরং অতিথিদের দেখো, আমি একটু আসছি। এই বলে নীলু ভেতরের ঘরে চলে গেল। আমি কেন সেই গরিব রূপাকে ডাকতে যাব? আমার পার্টিতে যখন আমার ধনী বান্ধবীরা দেখবে যে আমার আপন বোন ছেঁড়া পুরনো পোশাকে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ও তো আমার মান সম্মান ধূলিসাৎ করে দেবে। হ্যাঁ, দুপুর গড়িয়ে যেতেই শহরের ধনী মহিলারা সেজেগুজে নীলুর প্রাসাদের দিকে যাচ্ছিলেন। রাস্তায় রূপার সাথে দেখা। তুমি নীলুর বোন না? তুমি এখনো এখানে? তোমার ছোট বোনের বাড়িতে এত বড় পার্টি, ওর মেয়ের প্রথম জন্মদিন, তুমি তো খালা। তোমার তো সবার আগে সেখানে পৌঁছানো উচিত ছিল। রূপা শুনে চমকে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি শুধু ঘরের কাজগুলো সারছিলাম। আপনারা যান, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমরা শুনেছি নীলু নাকি দুবাই থেকে স্পেশাল রাঁধুনি ডেকেছে এবং তাদের পার্টির খাবার নাকি এমন যে আঙুল চেটে খেতে হবে। হ্যাঁ বোন, এটা তো খুব আনন্দের খবর। আপনারা যান, আমি সেজে আসছি। আমার আপন ছোট বোন, আর সে আমাকে একবার মনেও করল না। হয়তো এত ব্যস্ত ছিল যে ভুলে গেছে। এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না? নিশ্চয়ই কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেছে। ও শুনছ গো, আজ নীলুর মেয়ের জন্মদিন। আমি তো খালা, আমাদের যাওয়া উচিত। এটা তো খুব ভালো খবর রূপা, কিন্তু সে তো তোমাকে ডাকেনি, তাই না? নিমন্ত্রণ ছাড়া যাওয়া, বিশেষ করে তাদের এত বড় অনুষ্ঠানে, আমার ঠিক মনে হচ্ছে সেখানে তোমার অপমান হতে পারে। আরে ও আমার ছোট বোন, ভুলে যেতেই পারে। এত বড় আনন্দের দিনে নিয়মকানুন দেখা হয় না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, আমাকে কাজে যেতে হবে। আমি চললাম। আমার কাছে সোনার ওপর কোনো উপহার নেই, কিন্তু এই উলের কম্বল, এটা আমি ভালোবাসা দিয়ে বুনেছিলাম। ভেবেছিলাম বাচ্চার জন্ম হলে দেব। আজ এটাই নিয়ে যাই। মা, চলো না, আমিও আমার ছোট বোনকে দেখতে চাই। আমি তো ওর বড় ভাই। রূপা নিজের হাতে বোনা কম্বলটি নিয়ে ছেলেকে সঙ্গে করে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। হ্যাঁ মা, এই কম্বলটা তো খুব সুন্দর। খালার খুব পছন্দ হবে। নীলুর প্রাসাদ দেখে রূপা দ্বিধাগ্রস্ত হল। হায় রে, এত লোক, সবাই কত দামি পোশাক পরেছে আর কত দামি উপহার এনেছে, আর আমার কাছে শুধু হাতে বোনা কম্বল। চল ভেতরে যাই, দেখো না খালাকে কত খুশি লাগছে। একটু থাম তো বাবা, আমার এখানে কিছু ভালো লাগছে না। সব মহিলারা ডিজাইনার শাড়ি আর লক্ষ টাকার গয়না পরে এসছেন। ঠিক তখনই রূপার চোখ দরজার দিকে গেল। এই রূপা এখানে কিভাবে এলো? নিমন্ত্রণ ছাড়া যদি কেউ জেনে যায় যে এই আমার বোন, তাহলে আমার লাখ দেখার ইজ্জত আজ মাটিতে মিশে যাবে। আমাকে কিছু করতে হবে। শুনুন তো, আমি এক্ষুনি আসছি। তুমি ততক্ষণ অতিথিদের সামনে। আরে, তুমি পার্টির মাঝখানে কোথায় যাচ্ছ হঠাৎ? অভিনন্দন আমার প্রিয় বোন, উপরবালা তোমার মেয়ের দীর্ঘ জীবন দিক। আমি খুব খুশি, তোমার মেয়ের জন্মদিন আজ। তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমাকে ডাকিনি। তুমি জানো এখানে কত বড় বড় লোক এসেছে। যদি তারা জানতে পারে যে তুমি আমার বোন, তাহলে কি হবে? সমাজে আমার কি মূল্য থাকবে? দেখ, কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকে তাই ডাকিনি, কারণ এখানে আমার ব্যবসায়িক বন্ধুরা আছেন। যদি তারা তোমার দারিদ্র্যের কথা জানতে পারে, তবে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে। যদি আসতেই হতো, তবে অন্তত কিছু ভালো পোশাক পরে আমাকে ক্ষমা করে দে বোন, আমি শুধু তোর খুশিতে সামিল হতে চেয়েছিলাম। আমি এই নিজে প্রিয় ভাগ্নির জন্য হাতে বোনা কম্বল এনেছি, এটা তুই রাখ।
বুঝতে পারতে, আরে আমার বাচ্চার কাছে আগে থেকেই বিদেশ থেকে আনা কাপড় আর সোনার উপহার আছে, এই পুরনো উলের কম্বলের কি দরকার ছিল? একবার দেখো তো লোকেরা কি কি এনেছে। আমার অন্য বান্ধবীরা আসছে, যদি তারা তোমাকে দেখে ফেলে। তুমি চলো তাড়াতাড়ি ওই স্টোর রুমে চলো। রূপাকে নিয়ে নীলু এবং তার ছেলেকে একটি ছোট স্টোর রুমে টেনে নিয়ে গেল। এবার শোনো তোমরা দুজন, এখান থেকে একেবারেই বাইরে বেরোবে না। কাউকে বলবে না যে তোমরা আমার বোন, বুঝেছ? যেই পার্টি শেষ হবে আর সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, তোমরা পিছনের দরজা নিয়ে চুপচাপ বেরিয়ে যাবে। এই বলে নীলু ফিরে গেল। এদিকে রূপা মেঝেতে বসে কাঁদতে লাগল। বাবা, তোমার বাবা ঠিকই বলছিলেন, আমার এখানে নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি। হে উপরওয়ালা, আমার আজ খুব বড় ভুল হয়ে গেল। মা, আমরা কেন কাঁদছি? খালা এমন করল কেন? সে কি আমাদের তার মেয়েকে দেখতেও দেবে না? কিছুক্ষণ পর নীলুর দুজন ধনী প্রতিবেশী ভুল করে স্টোর রুমের কাছে এলেন। তুমি কে? আর এখানে নীলুর ঘরে কেন বসে আছো? আমরা তো তোমাকে পার্টিতে দেখিনি। হ্যাঁ, তুমি এখানে একা কেন? কি করছো তুমি? আমি নীলুর বড় বোন। কি, তুমি নীলুর বোন? তোমার অবস্থা দেখে তো মনে হয় না। দুই মহিলা জোরে জোরে রূপাকে দেখে হাসতে লাগলো। তাদের আওয়াজ শুনে নীলু দৌড়ে এলো। নীলু, এই মহিলা বলছে যে সে তোমার বোন, আর সে এতক্ষণ ভেতরে বসেছিল। কেন? কে বলল এ আমার বোন? আরে না না, এ তো আমার বাড়িতে পরিষ্কারের কাজ করতে আসে। একে রেখেছি মাত্র কিছুদিন হলো। একবার দেখো তো এ কি বোন কি না কি বলেছিলাম, এ তো সত্যি সত্যি নিজেকে আমার বোন বলতে শুরু করেছে। নীলুর কথা শুনে রূপার চোখে জল এলো। ও, তাহলে এই ব্যাপার, এই কাজের লোক হয়েও তোমার বোন বলছে? সাহস তো দেখো। চলো নীলু, আমরা যাই। তাদের সামনে মুখ খোলার সাহস কি করে হলো তোমার? আমি বারণ করেছিলাম না? তুমি ইচ্ছে করে এমন করেছো যাতে আমার অপমান হয়। নীলু, আমাকে ক্ষমা করে দে। ওরা হঠাৎ করে এসে প্রশ্ন করতে শুরু করল, আমি ঘাবড়ে গেলাম আর ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল। আমি ইচ্ছে করে কিছু করিনি। তুমি আমার বোন না, তুমি আমার শত্রু। মিথ্যে বলছো তুমি। তুমি সব ইচ্ছে করে করেছো। তুমি আমার মেয়ের এত বিশেষ দিন ছিল, সব নষ্ট করে দিলে। এবার এখান থেকে চলে যাও, আর তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না। কিছুক্ষণ পর নীলুর প্রাসাদের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। নীলু দরজা খুলতে গিয়ে দেখল বাইরে একজন বয়স্ক ভিক্ষু দাঁড়িয়ে আছেন। আমি অনেক দূর থেকে এসেছি, কি তুমি আমাকে এক ফোঁটা জল দিতে পারো? আমার খুব পিপাসা পেয়েছে। আরে বের হও এখান থেকে। ভিক্ষা চাইতে চলে আসে, অন্য কারো দরজায় যাও। নীলু তাকে তাড়িয়ে দিল। ভিক্ষু হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছালেন। সামনে থেকে রূপা তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। আমায় সাহায্য করো, আমার খুব পিপাসা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমার বাড়ি এখান থেকে একটু দূরে, কিন্তু কাছেই একটি কুয়ো আছে। আমি সেখান থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। অমন, তুমি বাড়িতে যাও, আমি বাবাকে জল খাইয়ে আসছি। বাবা, আপনি এই গাছের নিচে বসুন। রূপা জল নিয়ে এলো। নিন বাবা, জল পান করুন। তুমি আজ শুধু আমাকে জল দাওনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। ওপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন। আমি এবার চলি। না বাবা, আপনাকে এভাবে যেতে দিতে পারি না। আপনি আমার বাবার মতো। আপনি খুব ক্লান্ত। চলুন আমার বাড়ি, কিছু খেয়ে নিন। ঠিক আছে বেটি, যদি তুমি এত করে বলছো তবে চলো। রূপা তাকে নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো এবং সাধারণ ডাল রুটি বানিয়ে আনল। বাবা, মাফ করবেন, আমার কাছে এই সাধারণ খাবারই আছে। এটা সাধারণ খাবার নয়, এতে প্রেম এবং স্নেহের স্বাদ আছে। তোমার হাতে সত্যি আশীর্বাদ আছে। বেটি, তুমি এত মনমরা কেন? আর তোমার চোখে জল কেন? তোমার কি হয়েছে? রূপা তার বোনের খারাপ ব্যবহার সম্পর্কে সব বলে দিল। আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। তুমি দুঃখ করো না, উপরওয়ালা সব দেখেন। যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে কখনো না কখনো আলো অবশ্যই আসে। বেটি, তুমি আজ আমার অনেক সাহায্য করেছ। তুমি এই কাপড়ের পুটলিটা রাখো, এতে একটা মূল্যবান পাথর আছে, তোমার কাজে আসতে পারে। কিছুক্ষণ পর করিম বাড়ি ফিরল। তাকে পাথরটা দেখালো। সেটা আসলে হিরে ছিল, তার দাম অনেক। তারা হিরেটাকে বিক্রি করে অনেক টাকা পেল, নতুন প্রাসাদ তৈরি করল, অনেক ভালো জীবনযাপন করতে লাগল।
কিছুদিনের মধ্যেই নীলুর বাড়ির অবস্থা খারাপ হতে শুরু করল। কাজের মেয়েকে টাকা না দিতে পারায় সে চলে গেল। আমি একা এত বড় বাড়ি আর বাচ্চাকে কিভাবে সামলাবো? নীলু ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ল। সে বলল, এখন আমি কি করি? আমার বোন রূপাকে ডাকা উচিত, তাকে দিয়ে আমি ফ্রি সব কাজ করিয়ে নিতে পারি। পরের দিন সকালে নীলু রূপাকে খুঁজতে তার গ্রামে পৌঁছল, কিন্তু সেখানে তার পুরনো কুঁড়েঘরের জায়গায় একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়েছিল। রূপার কুঁড়েঘর কোথায় গেল? এই প্রাসাদটা কার? রূপা, তুই এখানে কি করছিস? এই এত বড় সুন্দর বাড়িটা কার? আরে নীলু, আমার বোন, এসো ভেতরে এসো, এই বাড়িটা আমারই। কি? এটা কিভাবে সম্ভব? তুই মিথ্যে বলছিস। তোর তো ছোট কুঁড়েঘর ছিল, তুই মজা করছিস। আমি সত্যি বলছি নীলু, যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন রাস্তায় আমার সাথে এক বয়স্ক ভিক্ষুর দেখা হয়েছিল। আমি তাকে জলপান করাই এবং খাবার খাওয়াই। তিনি আমাকে আশীর্বাদ স্বরূপ একটা মূল্যবান পাথর দেয়। তুই আমার হক কেড়ে নিয়েছিস রূপা। ওই ভিক্ষু প্রথমে আমার বাড়িতে এসেছিল। যদি আমি জল দিতাম তবে এই প্রাসাদ আর ধন সম্পদ সব আমার হতো। এটা সব আমার না, অধিকার। না নীলু, আমি কারোর অধিকার কেড়ে নিইনি। আমি শুধু একজন তৃষ্ণার্ত মানুষের সাহায্য করেছিলাম। সে রেগে বাড়ি চলে গেল। কিছুদিন পর সেই ফকির আবার আসল। সে আবার পানি চাইল। নীলু পানি দিল তাকে। তখন সে তার কাছে মূল্যবান পাথর চাইল। আমার বোনকে দিয়েছ তুমি? এখন আমার কাছে কোনো পাথর আর নাই। তোমার বোন তার ভালো কাজের ফল পেয়েছে, আর তুমি তো আগে থেকেই ধনী। তোমার কিসের অভাব? আপনি মুখ বন্ধ করুন। আমি রূপার প্রশংসা শুনতে চাই না। সে অপমান করতে শুরু করল। ফকিরের চোখে ক্রোধ ফুটে উঠল। মূর্খ নারী, তুমি তোমার অহংকার ও লোভে অন্ধ হয়ে গেছ। তোমার ভালো কিছু হবে না। বাবা, ওকে অভিশাপ দেবেন না। এটি আমার বোন, এর একটি ছোট বাচ্চা আছে। যদি এর কিছু হয় তবে ওর বাচ্চার কি হবে? দয়া করে ওকে ক্ষমা করে দিন। তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। তোমার মুখ দেখে আমি একে ক্ষমা করে দিচ্ছি। আমাকে মাফ করে দে বোন। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সব সময় তোকে ছোট দেখিয়েছি, আর তুই আমাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচালি বিনা। কোনো ব্যাপার না আমার বোন, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। তারা বুঝল যে সম্পদ নয়, ভালো মন আসল সম্পদ, এবং উপরবালা সবসময় ভালো কাজের ফল দেন।